আচ্ছা, তোমাদের কেমন চলছে এমনি পড়াশোনা সবার? কোনো পড়া হয়েছে উর্বি? যেগুলো পড়াচ্ছিলাম দেখছো বাড়িতে? হ্যাঁ ওগুলো স্যার। তো ওগুলো দেখেছি। আর হলো এমনি আমি ডাইলেকট্রিক চ্যাপ্টারটা পড়ছি এখন। এক্স্যাক্টলি, ওটা তো আমি ওটাই বলছি, একটু ওটা পোর্শনটা আগে কভারটা ভালো করে করো, ঠিক আছে? কারণ হ্যাঁ once you get good grip on this dielectric chapter, you can readily figure out the same thing for magnetic materials. হুম একদম ইন্টারকানেক্টেড আর কি সবগুলোই। আমরা এটা আগে তো ডিসকাস করছিলাম যে ডি ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, পোলারাইজেশন, bound surface charge, bound volume charge, same things will, equivalent things will come in case of magnetic material, magnetization, bound current charge density, bound volume charge. But the problem is that we need some mathematical calculation to have the real effect of what is the expression for the magnetic vector potential for a current carrying coil or magnetic dipole, basically. That was our actual aim to do. But before that thing, I want to move again back to the that particular chapter dielectric, because আমি আবার বলছি যে ওটার সঙ্গে রিলেট করে একটু পড়ো, তাহলে কনসেপশনটা ক্লিয়ার থাকবে এন্ড ডিস্টিংগুইশিং ব্যাপারগুলো তুমি ভালো করে বুঝতে পারবে যে ডিফারেন্সটা কোথায় আসছে বেসিক্যালি কিছুই না। তো ডাইলেকট্রিক আমি কথাটা মাথায় রাখছি, বাট সিন্স উই নো দ্যাট dielectric is nothing but same thing, the process of induction is always there. একটা কথা কালকে আমার আরেকজন আমার এক বন্ধুর সঙ্গে ডিসকাস হচ্ছিল যে ডায়াম্যাগনেটিজম আমি যখন পড়েছি তখন কিন্তু আমরা লেঞ্জেস ল এন্ড ফ্যারাডেস লটাকে ডাইরেক্টলি বলি, তাই না? কথাটা নামটা ইউজ করি ইন্ডাকশনের জন্য। দেখো ডাইলেকট্রিকের জন্য কিন্তু এরকম কোনো নাম নেই, কিন্তু ওখানেও কিন্তু সেম প্রসেসই হচ্ছে। সুতরাং এইটা ব্যাপারটা হিস্টোরিক্যালি ব্যাকগ্রাউন্ড থেকে দাঁড়িয়ে আছে, যে যখন যেটা আবিষ্কার করেছিল। ইন্ডাকশন প্রসেসটা ফ্যারাডে খুব ক্লোজলি দেখেছিল, কারেন্ট দিয়ে তো এক্সপেরিমেন্ট করাগুলো সোজা। একটা তুমি ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল নিলে ইলেকট্রোস্ট্যাটিক কেসে স্ট্যাটিক চার্জ নিয়ে এক্সপেরিমেন্ট করা কিন্তু খুব সমস্যা, মানে ইট ইজ ভেরি প্রবলেমেটিক, অত সোজা না। তার চেয়ে বরং ভেরি মাচ মোর ইজিয়ার কোনটা, সেটা হচ্ছে ডাইনামিক কেস, মানে কারেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করা অনেক সোজা বেশি। কিন্তু আমাদের তো আগে থেকে কারেন্ট পড়লে হবে না, আগে চার্জ পড়তেই হয়, তারপরে আমরা কারেন্টের কথা বলি। এই জন্যই ডাইলেকট্রিক কথাটা আগে আসে, ডায়াম্যাগনেটিকটা পরে আসে, কিন্তু এক্সপেরিমেন্টালি কিন্তু ম্যাগনেটিজমটা অনেক আগে এসেছিল। এনিওয়ে, আমাদের যেটা এবার প্রপোজাল সেটা হচ্ছে, সিন্স ডাইপোল, এই যে টার্মটা খুব ইম্পর্টেন্ট, ডাইপোল, whatever in the case of dielectric or diamagnetic, dipole term is very important. হ্যাঁ, ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল মিন্স আমরা জানি ছোটবেলা থেকে আমরা পড়েওছি ক্লাসে অন্তত এটা, 2 পয়েন্ট চার্জেস সেপারেটেড বাই এ ফাইনাইট স্মল ডিস্টেন্স। স্মল ডিস্টেন্স মানে পয়েন্টটা অবজারভেশনটা বেশ দূরে আছে কম্পেয়ার টু দ্য ডিস্টেন্স বিটুইন দিস টু পয়েন্ট চার্জ, আমরা বলেছিলাম। আমরা ডাইপোল মোমেন্ট ডিফাইন করেছিলাম সিম্পলি রিটেন অ্যাজ দিস, where this is the minus q and plus q and the vector d points from the minus to plus 1. This is the convention. আমরা ক্যালকুলেট করেছিলাম এই জিনিসগুলো, ভি ডাইপোল ইজ ইকুয়াল টু, মনে আছে নিশ্চয়ই, 1 বাই, লিখে নিচ্ছি একবার, কত ছিল মনে আছে? পি ডট আর হ্যাট বাই আর স্কোয়ার। আমি একটা কথা বলি শোনো, জাস্ট এই যে আমি বলেছিলাম না তোমরা কানেকশন গুলো যখন করবে নিজেদের নাম দিয়ে করো। আই টেল A40 আই ডোন্ট নো হু ইজ দিস, তাকে বলো যে নাম দিয়ে কানেক্ট, আমি নেবো না কিন্তু এইভাবে। এনিওয়ে, once you calculated this thing for, আমি কিন্তু বলেছি বারবার এটা কিন্তু এখনো ডিসক্রিট কেসে আমরা আছি, এই যে আমি লেখাগুলো লিখলাম পুরো ডিসক্রিট কেস। নেক্সট ইউ ক্যান ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড, আমি আর লিখলাম না এক্সপ্রেশনটা, বেশ বড়, ওই 3p ডট আর সামথিং লাইক দ্যাট এরকম একটা আছে। জাস্ট ইউ ক্যালকুলেট দিস থিং মাইনাস ডাইভারজেন্স অফ ভি ডাইপোল, ইউ ক্যান ফাইন্ড আউট দিস থিং। তো কি করে স্টেপ বাই স্টেপ আমি ডাইপোলটা পড়বো এটা একটু দেখে নেওয়া যাক সোজা হবে। নাম্বার 3 পড়তে হবে তোমাকে, একটা ডাইপোল আছে, ডাইপোল মোমেন্ট p1. Suppose, so it will create some electric field given by E dipole. Now in the field which is created by P1, you place another dipole of dipole moment P2. So what will happen? The electric field produced by P1 will try to orient this another dipole P2 in some specific direction of its own choice. Into P2 itself will try to orient itself
by its original orientation, মানে ও চাইবে নিজের মতো করে ঘুরে বেড়াতে। So basically this means that there will be an interaction between P1 and P2. ঠিক আছে? তার মানে তুমি যদি জোর করে চাও P2 কে একটা সার্টেন ডিরেকশনে রাখতে, it will be disturbed by the electric field of P1 and vice versa. So and work done is needed to place P1 and P2. P2 কে P1 এর মধ্যে রাখো বা P1 কে P2 এর মধ্যে রাখো, পরে given certain direction এটাকে রাখতে গেলে পরে you need some work done. আমাকে সেইটা পরে ক্যালকুলেট করতে হয়, এইটা ভালো করে বাড়িতে করবে। ফাইন্ড দা, এটা বলে ইন্টারঅ্যাকশন এনার্জি বিটুইন টু ডাইপোলস। নাম্বার 3 ইজ দিস। নাম্বার 4 কি পড়তে হবে? সিঙ্গেল আবার ডাইপোল নাও পি কে, প্লেস দিস পি ইন অ্যান এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, অন্য একটা ফিল্ডের মধ্যে বসাও। সো দ্যাট ইফ ইট ইজ ইউনিফর্ম দেন এ টর্ক ইজ অ্যাপ্লাইড, চেষ্টা করবে ঘোরানোর। আর ইফ ইট ইজ নন ইউনিফর্ম দেন আ ফোর্স উইল অ্যাপ্লাইড, যেটা ওকে কি করবে? আর লিনিয়ার মোশন দেবে, ডিসপ্লেস করবে। ঠিক আছে? আর এই রকম আমরা 4টে পয়েন্ট পেলাম এখান থেকে। এই কটা জিনিস ডাইপোলকে নিয়ে খুব ভালো করে কিন্তু অবশ্যই সবার পড়তে হবে। দিস আর ভেরি জেনারেল এক্সপ্রেশন। বাট আমি আবার বলছি, এটাকে একবার জিজ্ঞেস করবে এটা কে জয়েন করছে? আইটেল A40 ইজ দিস? খুব ইকো হচ্ছে কারোর কাছ থেকে, সাউন্ডটা একটু চেক করো নিজেদের। আরে বাপ, বাকিরা শুনতে পাচ্ছ? অদ্রিজা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। সারাউন্ডিং সাউন্ড গুলো নিজেরা একটু কন্ট্রোল করো, যারা আছো বাড়ির মধ্যে একটু চেক করো। আমার খুব অসুবিধা হচ্ছে এখান থেকে কথা বলতে, খুব ইকো হচ্ছে অনেকের কাছ থেকে, কথাবার্তা হচ্ছে পাশে। প্লিজ মেনটেন। সো হোয়াট এভার অ্যাকচুয়ালি আমরা দেখলাম যে দিস ইজ আপ টু এগেইন ইন দ্য ডিসক্রিট কেস। আমি বারবার বলছি কিন্তু ডিসক্রিট কেস। প্রবলেম ইজ দ্যাট সাপোজ ইউ হ্যাভ আ কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন defined by, এত কথা বলে পাশে আমি কি করে কথা বলবো? আমি শুনতেই পাচ্ছি না, মানে কিছু আমি বলতে পারছি না কথা। তাহলে আমাকে সবার অডিওটাকে এখন অফ করতে হবে আবার। হোল্ড করো। হ্যাঁ বিশ্বজিৎ, তোর মাইকটা অফ কর ভাই, তোর ওখান থেকে আওয়াজটা আসছে। যখন কোশ্চেন করবি তখন অন করে দিস। ঠিক আছে, যখন আমি সেটাই বলছি, যখন আমি কথা জিজ্ঞেস করতে চাইবো তখন তোমরা ইন্টারঅ্যাক্ট করো। দ্যাটস সিম্পলি দ্যাটস অল। ওকে, আওয়ার নাও প্রবলেম ইজ টু check out what happens when you have, দেখো discrete charge, this is very rare to find. Simply we have in general cases the continuous charge distribution where you cannot count the number. How many that term cannot be used for continuous case. How many? Plenty it may be. এবার তোমাকে কেউ বললো যে now suppose you are calculating the potential due to this type of charge distribution given by the charge density rho. Simply you are considering volume charge distribution, not any surface or line charge. General term is volume. So you know that the very basic formula for the potential, what is this? P dV by R square. আমি কি করে লিখলাম এটা? আমি লিখলাম যে suppose this is your actual volume of interest where the charge actually resides. Arbitrary shape of volume. You choose a very small volume element, say dV.
this is your point of observation, say capital P. So just join a vector quantity here like this. So due to, if rho is the uniform charge density in this whole volume, that means this is the amount of charge present in per unit volume. So if you choose a very arbitrary volume dV, so rho dV is the charge contained in this small volume. So you put here rho dV in terms of the Q, simply like that. So charge divided So by ওটা R হবে না, কোন আরটা? মানে কি বলে কার্সিয়ার যেটা নিচে ডিনোমিনেটরে আছে ওটা R স্কয়ারের জায়গায় R হবে না? হ্যাঁ সরি আমি আর Yes, sir. হ্যাঁ পোটেনশিয়াল। সো এইটা তো লজিকটা আমার কাছে ক্লিয়ার যে ইউ হ্যাভ সাম চার্জ বাই ডিস্টেন্স, আমরা ক্লাস 11 12 ক্লাস 9 10 থেকে জানি, সিম্পলি অ্যামাউন্ট অফ চার্জ এন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অবজারভেশন পয়েন্ট এন্ড দ্যাট সোর্স চার্জ, জাস্ট এই ডিভিশনটা করলে আমরা কি পেয়ে যাই? পোটেনশিয়াল এট দ্যাট পয়েন্ট। But the question is quite different now. Now somebody asks you that what is the kind of charge? Kind means that is there this what is the effect of this charge distribution there? I am trying to say that whether এইখানে কি actually single কোনো একটা চার্জের effect তুমি এখানে দেখতে পাচ্ছি, মানে can we say that rho dV this is equal to a single charge Q, or can we say this rho dV is basically a dipole moment P, or can you say this rho dV is basically two dipoles, that means a quadrupole and so on? আমি কি বলতে পারবো এটা অ্যাকচুয়ালি কি আছে এখানটা, সোজা কথা। বা ইন আদার ওয়ার্ডস, if all these things are present here, suppose a single charge একটা আছে যে নিজেকে সরিয়ে রেখেছে, ডাইপোলও দুজন মিলে চুপচাপ সরে আছে বসে আছে, কোয়াড্রাপোলও আছে, বাট দে আর শিল্ডিং দেমসেলস ফ্রম ইচ আদার, তারা আছে এটার মধ্যে সবাই লুকিয়ে। এইবার তোমাকে বলা হলো ফিল্টার আউট দ্য এফেক্টস অফ ইন্ডিভিজুয়াল চার্জ ডিস্ট্রিবিউশন। তোমার এর ভেতর থেকে এবার ফিল্টারিং যদি তোমাকে কেউ করতে বলে যে ফাইন্ড আউট explicitly the effect of single charge at this point P, check out the explicitly the effect of any dipole distribution at this point, সবার তুমি কিন্তু গুনতে পারছো না, just you want to try to figure out the individual effect of the charge distribution in the given charge distribution. তোমার কাছে অ্যাজ এ হোল কন্টিনিউয়াসটাই আছে, ঠিক আছে, কিন্তু আমি চেষ্টা করব দেখার যে is there any method to separate out কথাটা বলছি, is there any method or idea or technique or trick to filter out or separate out the individual effects of to get a test of individual effects of monopole, that means single charge, dipole or quadrupole and so on at the point of interest? আমি কি এটা চাইতে পারি? আমি চাইতেই তো পারি যে আমি ইন্ডিভিজুয়ালি দেখতে চাইছি এর ভেতর থেকে খুঁচিয়ে যে কি হতে পারে, যদি ডাইপোল থাকো তাহলে কি হতো, যদি সিঙ্গেল চার্জ থাকো তাহলে কি হতো। আমার কাছে অ্যাজ এ হোল কিন্তু সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে মিলেমিশে, তুমি বুঝতে পারছি না, বাট স্টিল আউট অফ দ্যাট থিং আমি চেষ্টা করছি একটু ফিল্টার আউট করার, সেখান থেকে পেতে পারবো কিনা। এইটা করতে গেলে পরে আমাদের যে টেকনিকটা দরকার হয় দ্যাট ইজ কল্ড, এই যে আমি বললাম এই কথাগুলো ডাইপোল, কোয়াড্রাপোল, সিঙ্গেল চার্জকে বলা হয় যেমন মোনোপোল। হ্যাঁ, আমরা একটু স্টাডি করি, এই জন্য স্টাডিটা করবো কারণ এটার সঙ্গে সঙ্গে আমাকে পড়তে হবে আবার কি, যেমন আমি এখানে পড়েছি ইলেকট্রোস্ট্যাটিক্স কেসে পোটেনশিয়াল অ্যাপ্রোচটা, আমরা ম্যাগনেটোস্ট্যাটিক্স আমরা কি পড়ি, ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল। তাহলে ওখানে মনে আছে এক্সপ্রেশনটা মিউ নট বাই 4 পাই, বলবে ইন্টিগ্রেশনটা কি ছিল? মনে আছে কিনা দেখি, জে ছিল, জে ডিভি বাই আর। আমি আর কোনো প্রাইম টাইম কোঅর্ডিনেট লিখলাম না আপাতত, ঠিক আছে। আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি সবাইকে, এবার দেখি উত্তর দাও, অনেকদিন এটা পড়ানো হয়ে গেছে। আমরা ইলেকট্রিক ফিল্ড কেন ইউজ না করে হোয়াই ইউ চুজ পোটেনশিয়াল অ্যাপ্রোচ ইন ইলেকট্রোস্ট্যাটিক্স? সিম্পলিফিকেশন হয়ে যায়, মানে ভেক্টর থেকে স্কেলার ইন্টিগ্রেশন করাটা অনেকটা ইজি। একদম ইট ইজ আ স্কেলার ডিরেকশনস এর কোনো ই থাকে একদম সো ইট ইজ ভেরি ইজি টু হ্যান্ডেল। But same question and we know that electric field is given by minus gradient of V, ঠিক আছে, ওকে। এবার আমরা এটা দেখলাম গিয়ে ম্যাগনেটোস্ট্যাটিক্স পড়ার সময় যে B is given by curl of the vector potential. So what is the utility of vector potential in magnetostatics since A vector and B both are vector quantity? এবার তো স্কেলার নেই, সো ওই যে মানে ক্রস প্রোডাক্টটা ক্যালকুলেট করা একটু কমপ্লেক্স হয়ে যায় আর ডিরেকশনটা একটু মানে কারণ if you try to calculate B from Biot-Savart law,
it is very tough to calculate this thing. এটা একটা ছিল হুম। না প্রোডাক্ট, হ্যাঁ এরকম তো ছিল বাই আর স্কোয়ার মিউ নট বাই 4 পাই। সো এই জে Yes, sir. জে ভেক্টর ক্রস ডিআর ভেক্টর দেখে তো খুব সোজা মনে হয় যে ক্রস প্রোডাক্ট ভেরি নো নো নো, ইটস নট সো মাচ ইজি কেসেস। দ্য ফিজিক্স অলওয়েজ ট্রাই টু ফাইন্ড আউট সাম সিম্পলার টেকনিক, যত সোজা করা যায় জিনিসটাকে। এখানে ক্রস প্রোডাক্ট থাকলেও আমি এখানে দেখতে পাচ্ছি ইন কেস অফ ভেক্টর এ দিস ইজ ডিরেক্টলি রিলেটেড টু দ্য কারেন্ট ডেন্সিটি ডিরেকশন, যেদিকে জে ডিরেকশন সেদিকে এ ডিরেকশন। সো ইট ইজ ইন দ্যাট সেন্স ইজি টু হ্যান্ডেল আউট ফ্রম দ্য ডিরেকশন পারপাস। যতই ভেক্টর হোক না কেন ইট ইজ ইজি টু হ্যান্ডেল আউট। ওকে, তাহলে তোমরা মোটামুটি আশা করছি বাড়িতে এগুলো পড়ছো আপাতত, ধরে নিচ্ছি। তাহলে আমরা এবার আবার চলে যাচ্ছি ইলেকট্রোস্ট্যাটিক্স কেসে। আমাদের এইমটা কি? টু ফাইন্ড আউট অল দ্য এফেক্টস অফ different poles. Poles means different charge configuration, simply. মনোপোল মিন্স একটা চার্জের এফেক্ট। দেখো আবার বলছি, মানে এইটা বলাটা খুব ভুল হবে যে মনোপোল মানে একটা, আমি তো ডিসক্রিট করছি না। আমার কাছে মনোপোল মনে রাখবে পোটেনশিয়ালের এফেক্টটা আমরা বলি এই পোলের ক্ষেত্রে। মনোপোল এফেক্ট মিন্স potential will be varies as 1 by r. Dipole effect means potential for that pole varies with r square. Quadrupole 1 by r cube. এটা খুব বাজে কথা, এটা কোনোদিন বলবে না, বড় হচ্ছে তো আস্তে আস্তে, যে মনোপোল মিন্স সিঙ্গেল চার্জ, ডাইপোল মিন্স দুটো চার্জ। নো নো স্যার, ইফ দ্যাট ইজ দ্য কেস ফর ডিসক্রিট ইউ ক্যান সে দ্যাট থিং, বাট ফর কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন তুমি কি আর গুনতে পারছো? তোমাকে তখন দেখতে হবে দ্য এফেক্ট ইন দ্য পোটেনশিয়াল অফ দ্যাট চার্জ ডিস্ট্রিবিউশন। যদি দেখা যায় যে দ্য নেট এফেক্ট অর নেট এক্সপ্রেশন ইন দ্য পোটেনশিয়াল মধ্যে শুধু আর আছে, তখন তুমি বলবে the dominating term in that distribution is the monopole term. তার মানে if that charge distribution is a discrete one, তখন আমি বলতে পারতাম যে ওখানে একটা সিঙ্গেল চার্জ শুধুমাত্র কিউ বসে আছে। কথাটা বোঝা গেল কি বলছি? এইভাবে তুমি কথাটা বলতে পারো। যদি দেখা যায় যে কন্টিনিউয়াস চার্জের জন্য পোটেনশিয়ালটা 1 বাই r স্কয়ারের সঙ্গে শুধু ভ্যারি করছে, অন্য কোনো টার্ম নেই, তখন তুমি বলবে if the continuous charge is replaced by discrete charge then only dipole term will be present there. দুটো চার্জ আছে ওখানটা, ডিসক্রিট কেস হলে পরে। দিস ইজ দ্য অ্যানালজি। কন্টিনিউয়াস তুমি কিন্তু বলতে পারবে না দুটো বা তিনটে আছে। যদি করেসপন্ডিংটা ডিসক্রিট হতো তখন তুমি বলতে ডাইপোল আছে, যদি করেসপন্ডিংটা ডিসক্রিট হতো এখানে তখন তুমি বলতে একটা সিঙ্গেল চার্জ আছে। যদি এখানে হতো 1 বাই r কিউবের মতো দেখা যায় ইন কেস অফ কন্টিনিউয়াস কেস, তখন তুমি বলবে ইজ ইকুইভ্যালেন্ট টু টু ডাইপোল সিস্টেম অর ইকুইভ্যালেন্ট টু আ কোয়াড্রাপোল সিস্টেম ইন কেস অফ ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? তাহলে এবার দেখা যাক যে আমরা এই ধরনের এফেক্ট গুলো কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি করে পাই। আমাকে তো ডিসক্রিট আমি পড়বোই তো না বলছি, আমি পড়বোই হচ্ছে কন্টিনিউয়াস কেস। তাহলে এবার দেখা যাক একটু ক্যালকুলেশনটা। তোমরা কি করেছো বাড়িতে এটা কোনোদিন হাতে হাতে? স্যার আমি করতে নিয়েছিলাম কিন্তু বুঝিনি। ও মা, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো। ঠিক আছে, চলো দেখা যাক হয়তো একবার প্র্যাকটিস হয়ে যায়। টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক, কিন্তু এটা ক্লাসে ওটার সুযোগটা তখন ওই সময় হয়তো মুখে বলা হয়নি, ভালোই হলো। মাল্টিপল এক্সপ্যানশন। তাহলে কেন পড়ছি বোঝা যাচ্ছে তো টপিকটা, এটা আগে বোঝো। কিন্তু হ্যাঁ স্যার, তুমি এফেক্ট গুলো দেখতে চাইছো কিন্তু ফর কন্টিনিউয়াস কেস। কিন্তু বারবার বলছি কিন্তু মনোপোল ডাইপোল কেউ যদি বলে সঙ্গে সঙ্গে কিন্তু বলে ফেলো না ও মনোপোল মানে একটা চার্জ। না না, ডিসক্রিট হলে একটা চার্জ। হ্যাঁ, 1 বাই r না r স্কয়ার বা r কিউব, এই ভ্যারিয়েশনটা তো মানে ডিসক্রিটেও যা হবে কন্টিনিউয়াসও তাই হবে। এটা কিন্তু দেখার ব্যাপার, আমরা সেটাই দেখবো। যখনই দেখবো কন্টিনিউয়াসে 1 বাই r পেয়েছি, ও মনে মনে ভাববো যদি এটা ডিসক্রিট হতো তাহলে সিঙ্গেল চার্জ থাকতো ওখানে। ঠিক আছে? This is the analogy, this is the bridging point. Okay, so multiple expansion of v, আমি একটা পোটেনশিয়ালের তো নাম ভি আর লিখছি, আর মিন্স দ্য পয়েন্ট অফ অবজারভেশন। জাস্ট টার্মটাকে এইভাবে লিখবে, ভি মানে বুঝেই যাচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স কেস, কোনো অসুবিধা নেই। এইবার এটা করতে গেলে পরে আমাকে না আবার সে প্রাইম আনপ্রাইম কোঅর্ডিনেট ইউজ করতে, তাছাড়া কোনো মতে সম্ভব না। ইউ হ্যাভ টু ইউজ ডিফারেন্ট টাইপস অফ কোঅর্ডিনেট সিস্টেম। কি করে করব? ছবিটা আমি একবার আঁকবো, একেই মুছে দেবো, তোমরা ছবিটা হাতে একটু সবাই আঁকো প্লিজ। ড্র দ্য ফিগার। ফার্স্ট কনসিডার আ চার্জ ডিস্ট্রিবিউশন, একটা ভলিউম কনসিডার করো। আমি তো ধরে নেবো জেনারেলাইজ থিংটা ইজ আ ভলিউম। So our matter of interest is a volume charge density, where the total charge residing inside a volume V. এইবার তুমি কোন একটা পয়েন্ট চুজ করো, তুমি কোন একটা পয়েন্টে বার করতে চাই, ধরো এই পয়েন্টে তুমি একটা পয়েন্ট অফ পিটা তোমার পয়েন্ট অফ অবজারভেশন। ঠিক আছে? তুমি এবার বাইরে কোথাও ভেতরে যেখানে খুশি at any point in the space choose a origin.
অ্যান্ড ড্র। আমি যেমন ভাই ছবিটা আঁকি, অনেকবার এঁকেছি এই ধরনের ছবি। 3 পারপেন্ডিকুলার অ্যাক্সিস, না ড্র করলে হতো, ছোট করে গল্প করার মতো করে বলছি। এইবার চুজ ভেরি আরবিট্রারি স্মল ভলিউম এলিমেন্ট। ভলিউম হ্যাঁ, ডিটাও। এইবার আমি না একটু সিম্বলটা চেঞ্জ করে শুরু করে দিই। আমি এগুলোকে ভি, যা আমার সোর্স সব ড্যাশ দিয়ে করব, তাহলে এটা মনে থাকবে তোমার। তুমি দেখো তো বায়োসাভার ল বা অন্য কোথাও সোর্সে সবসময় প্রাইম কোঅর্ডিনেট ছিল। ইয়েস স্যার। এটা মাথায় রাখলে কি হবে, সুবিধা হবে। কেউ তোমাকে জোর করেনি যে ইউজ প্রাইম, কিন্তু এটা রাখলে পরে কি হয়, দুটো জায়গায় মানে গুলিয়ে যাবে না, আর কিছুই না। সো ভলিউমটাকে তুমি ভি ড্যাশ দিয়ে লেখো। ড্যাশ মানে বুঝবে হচ্ছে সোর্স, প্রাইম মানে হচ্ছে সোর্স, আনপ্রাইম মানে হচ্ছে অবজারভেশন পয়েন্ট। আর যখন কার্সি লিখবো, কার্সি মানে হচ্ছে অবজারভেশন পয়েন্ট উইথ রেসপেক্ট টু সোর্স। বোঝা গেছে কি বলছি? এই তিনটে। নাও চুজ ভেরি আরবিট্রারি স্মল ভলিউম এলিমেন্ট ডিভি ড্যাশ ইন দিস হোল ভলিউম, এন্ড এটা খুব ছোট ভলিউম, তো তুমি পয়েন্ট কনসিডার করতেই পারো। জয়েন দিস উইথ দ্য অরিজিন অফ চুজ এন অরিজিন এন্ড সে দিস পজিশন ভেক্টর ইজ, কি লিখবো, ড্যাশ করে বলে আর ড্যাশ লিখলাম। এবার তুমি পয়েন্টের অবজারভেশনকে ওয়ের রেসপেক্টে জয়েন করো, আর বলো গুড। আর জয়েন করাবো কি, দিস থিং, এটাকে বলবো একদম। এই তো হয়ে গেল ছবিটা আমার। এটা কোনো প্রবলেম নেই আশা করি? নো স্যার। ইয়েস স্যার। So what is the basic? So আমি আবার বলছি, we have a continuous charge distribution in a volume V dash with respect to some suitably chosen origin O, and the distribution is characterized by a constant volume charge density rho. That means এই ভলিউমটার মধ্যে কতটা চার্জ আছে না, রো ইনটু ডিভি ড্যাশ। ঠিক আছে? তাহলে এইটুকুন চার্জের জন্য ফর দ্য অ্যামাউন্ট রো ডিভি ড্যাশ, হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল এট পয়েন্ট পি? আমরা সিম্পলি কি লিখতে পারি, এইটা লিখতে পারি তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে তুমি একটা কাজ করো, আর আমি আরো ভেঙে লিখে দিচ্ছি। রোটা কার ফাংশন হবে, আর না কোন আর এর? আর ড্যাশ স্যার আর প্রাইম। প্রাইম বা ড্যাশ, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। তাহলে আমি লিখবো ভি, ভিটাকে লিখবো, ভি কোথায় বার করছো? আর ভিটা স্যার আর এ বের করছি। হ্যাঁ, সব কিন্তু লাস্ট অরিজিনের রেসপেক্টে বার করব। সো আমার ফর্মুলা কি, 1/4 পাই এপসাইলন নট, কিন্তু এটা তো একটা স্মল এলিমেন্টারি ভলিউম, সো উই হ্যাভ টু ইন্টিগ্রেট দিস থিং। এবার তুমি একটা কাজ করতে পারো, দেখো একটা প্রশ্ন করতে পারো, স্যার কার্সিয়ারটাকে শুড উই পুট ইনসাইড দ্য ইন্টিগ্রেশন সাইন? হ্যাঁ, রাখবো কি রাখবো না, প্রথম কথা হচ্ছে এটা। স্যার রাখবো। কেন রাখবো? স্যার কারণ ডিভিটা হলো চেঞ্জ হচ্ছে, মানে আর ড্যাশটা চেঞ্জ হলে কার্সিয়ারটা চেঞ্জ হচ্ছে। একদম সোজা কথা, মানে তুমি যখন ডিভিটাকে এখানটা রাখছো, এখানটা রাখছো, এখানে রাখছো, হ্যাঁ, ওই আরটাও কিন্তু চেঞ্জ হতে যাচ্ছে। সো আর বিকামস এ ফাংশন অফ আর ড্যাশ অলসো। দ্যাট মিন্স তুমি সিম্পলি ভাবো, ভেক্টরিয়ালি ভাবো। এবার যদি ভেক্টর ডায়াগ্রাম ভাবো, ছোটবেলায় ক্লাস 11-12 প্যারালোগ্রাম ল, ট্রায়াঙ্গেল ল, ক্যান ইউ রাইট ডাউন ইন দিস ফ্যাশন যে আর মাইনাস আর ড্যাশ? একদম। তাহলে আর ভেক্টরটা কি লিখবো, আর স্মল এই আরটা মাইনাস আর ড্যাশ। ক্লিয়ার? দেখো তো এটা। একদম। ইয়েস স্যার। ওকে, আচ্ছা। ছবির মধ্যে আরেকটা জিনিস একটু নোটিস করবে, তুমি এই অ্যাঙ্গেলটাকে আপাতত থিটা বলে রাখো, আমি লিখছি না। ওকে স্যার। জাস্ট সে থিটা। অনেক বই এটাকে আবার না থিটা ড্যাশ, মানে এইখানটা তুমি দুটো ভাবে করতে পারো। ইউ ক্যান রাইট ডাউন থিটা অর থিটা ড্যাশ ডিপেন্ডিং আপন আর এন্ড আর, যা ইচ্ছা, কোনো অসুবিধা নেই। আমি থিটাই লিখলাম, বারবার ড্যাশ করাচ্ছে না, পেনের কালিটা তো বেঁচে যায়, থিটাই লিখছি, অসুবিধা নেই। যতটা সবকিছুই নিজেকে সান্ত্বনা দেওয়া জীবনে। আচ্ছা, নাও আগে মানে আমি একটা কথা বারবার বলতাম যে ইলেকট্রোস্ট্যাটিক্স মিন্স ফার্স্ট অফ অল টু ইনভেস্টিগেট এনি ফেনোমেনা অ্যাট ভেরি লার্জ ডিস্টেন্স। আমরা এই কথাটা বলতাম না? কারণ ইলেকট্রোস্ট্যাটিক্স মানে কিন্তু সবসময় মনে রাখবে ইট ইজ এ ভেরি লং রেঞ্জ ফোর্স। হ্যাঁ, অনেক দূরে কিন্তু এর এফেক্ট থাকে সবসময়। তা কেউ যদি বলে, জানিস তো আমি আই এম এ পলিটিক্যাল লিডার, তখন আমরা কি ভাবি, ও তোমার তো হাত অনেক দূর পর্যন্ত বিস্তৃত, বলি না আমরা? ওর হাত খুব লম্বা। কতটা লম্বা দেখতে গেলে করে, তখন তোমাকে লার্জ ডিস্টেন্স বিহেভিয়ার দেখতে হয়। মানে তুমি শিলিগুড়িতে বসে আছো, কন্ট্রোল করছো কলকাতাকে, দ্যাট ইজ ইউর লার্জ ডিস্টেন্স বিহেভিয়ার, যদি সত্যি হতে হয়। তাহলে আমরা কিন্তু সেটাই দেখছি। সাপোজ যে আমি ভাববো, আমি কোথায় এই পয়েন্ট পিটাকে ভাববো, আমি আছি শিলিগুড়িতে, চার্জটা আমার এখানটা, কিন্তু পয়েন্ট পিটা আছে হচ্ছে কলকাতায়, বুঝতে পারছো?
Yes, sir. পিতে আমি বসে আছি, তোমরা আছো শিলিগুড়িতে এইখানটা। অরিজিনটা কোথায়? অরিজিনের ঠিক নেই। অরিজিনটা হতে পারে চীনের ইউহানে, অরিজিনটা হতে পারে ক্যালিফোর্নিয়া। ইমম্যাটেরিয়াল অরিজিন তুমি কিন্তু একবার চুজ করলে ওখানে ফিক্স হ্যাঁ। হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ একবার এটা মাথায় রাখ। অরিজিন, গ্রিনিচ। হ্যাঁ যা ইচ্ছা অরিজিন, কিন্তু একবার যেখানে তুমি কিন্তু এটাকে ভ্যারি করিও না আবার, মানে এখানে একবার চীন বলে ফট করে তুমি এটা স্পেন করে দিলে হবে না। ফর এ গিভেন প্রবলেম চীন তো চীন। ওকে, সো জোকস অ্যাপার্ট, আমি আবার চলে আসছি এটার মধ্যে। আমাকে তাহলে কি ভাবতে হবে যে পিটা কিন্তু অনেক দূরে আছে কম্পেয়ার টু দা পয়েন্ট অফ দ্য সোর্স, সোর্স থেকে অনেক দূরে আছে। দ্যাট ইজ কল্ড দ্য লার্জ ডিস্টেন্স বিহেভিয়ার। ওকে, তাহলে 1/r আমার কাছে এই মেথডটা ইম্পর্টেন্ট। আমি তাহলে ছবিটা একটু মুছে দিই, রাখতে পারবো না বোর্ডে, সম্ভব না, ছোট বোর্ড। ছবিটা মুছে দিয়ে তোমরা পরে আমাকে আবার ছবিটাতে হেল্প করো। 1/r এই কোয়ান্টিটিটাকে দেখো, কারণ আমার নিচে কিন্তু এটা আছে। তাহলে আর মানে আমি শুধু ম্যাগনিটিউডটা লিখলে কি লিখতে পারি, যে এটা ছিল তো নাকি এটাই ছিল? r square plus r dash square minus 2r prime cos theta। ছবিতে দেখো, ছবিতে ভালো করে তুমি যদি দেখো, তাহলে এই যে মডটা আমি লিখেছি একদম ঠিকই বলেছো অতনু, একদম যেমন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা লিখতাম টু রেজাল্টেন্ট অফ টু ভেক্টরস। কিন্তু এখানে তো মাইনাস সাইন আছে, তাহলে cos পাই মাইনাস থিটা হবে, তাই না? হ্যাঁ এটা নিশ্চয়ই আমাকে ছবিটা দেখাতে হবে না, এলিমেন্টারি জিনিস। তাহলে আর স্কোয়ার yes, প্লাস আর প্রাইম স্কোয়ার মাইনাস 2r আর প্রাইম cos থিটা। দেখাতেই পারো প্লাস সাইন করে cos পাই মাইনাস থিটা, নেক্সট লাইন আমি লিখলাম না ওটা, ঠিক আছে? হ্যাঁ স্যার। Yes, ওকে, sir. তুমি এই কথাটা বলতে পারো যে থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন আর ভেক্টর এন্ড আর ড্যাশ ভেক্টর, সো দ্যাট মিন্স পাই মাইনাস থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন আর ভেক্টর এন্ড মাইনাস আর ড্যাশ ভেক্টর। Minus r vector। তাহলে অসুবিধা নেই কোনো। Yes, ওকে, sir. সো নেক্সট থিং, আমাকে 1/r আছে। 1/r মানে হচ্ছে আমার এই কোয়ান্টিটিটা, তার মানে আমি স্টেপ বাই আস্তে আস্তে করছি, কোনো তাড়াহুড়ো নেই, এটা শিখতে হয় ভালো করে। আমাকে কি বার করতে হবে? লার্জ ডিস্টেন্স বিহেভিয়ার, কার রেসপেক্টে? রেসপেক্ট টু দ্য সোর্স থেকে অনেক দূরে আছে। তাহলে কে দূরে আছে? পয়েন্ট অফ অবজারভেশন। কার থেকে দূরে আছে? সোর্স থেকে দূরে আছে। তার মানে উইথ রেসপেক্ট টু অরিজিন, আমি ধরে নিই অরিজিনটা একটা ফিক্সড পয়েন্ট, হ্যাঁ, তাহলে অরিজিনের রেসপেক্টে কিন্তু সোর্সটা কাছে আছে, কিন্তু অরিজিনের রেসপেক্টও এখন পিটা অনেক দূরে আছে। তোমাকে অরিজিনটাকে তুমি রেখে দিচ্ছ একটা ছোট জায়গাতে, মানে তোমাকে তো দেখো এই আটটার মধ্যে তো আর আট ড্যাশ আছে, তোমাকে বলা হলো যে চেক দ্য লাস্ট ডিস্টেন্স বিহেভিয়ার। এই কথাটা মানে আমি কি করে ম্যাথামেটিক্যালি ইমপ্লিমেন্ট করব? হাউ টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস ম্যাথামেটিক্যালি? লোকে বুঝতে পারছে আর ইজ ভেরি হাই, এই আরটা অনেক বড় হচ্ছে, কিন্তু আমার যে ছবিটা আমি এঁকেছি, যে আমার কাছে এখানে জিনিসটা আছে, এইখানে তো আর বুঝলাম এইখানটা, এটা অনেক দূরে আছে। তা এইটা যত দূরে সরবে, যদি অরিজিনটা ফিক্স থাকে, তাহলে অরিজিনের রেসপেক্টে কে দূরে সরে যাচ্ছে বলো তো? মানে তুমি তো সবকিছু মাপছো হচ্ছে সোর্সের রেসপেক্টে, তাই না? তুমি তো এফেক্টটা দেখছো এট দ্য পয়েন্ট অফ অবজারভেশন, সোর্সের কি এফেক্ট? অরিজিন তো তুমি তোমার মতো করে চুজ করে নিয়েছো, ওর কথা ভুলে যাও। তুমি ভাবছো লার্জ ডিস্টেন্স এফেক্ট অফ কার? সোর্সের। তাহলে সোর্স থেকে দূরে মানে তুমি বুঝতে পারছো আর ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান আর ড্যাশ, ইয়েস অর নো? হ্যাঁ। Yes, sir. তাই যদি হয়, তাহলে আমি যখন 1/r এ এই ভ্যালুটা লিখেছি এক্সপ্রেশনটা, তুমি এবার কাজটা তোমার হবে যে এই পুরো জিনিসটা থেকে তুমি নিচে আনপ্রাইম মানে শুধু আর স্কোয়ারটাকে কমন নিয়ে নাও। সবাই হাতে একটু করো, এটা হাতে না করলে কিন্তু হবে না, এটা হাতে করতেই হবে। কমন নিলে পরে কি থাকছে? বলো। One Sir, minus r prime টা কমন নিয়ে নেব। কে বড়? 1 minus দাও এক সেকেন্ড, ইয়ে কি বলছে? সুমন কি বললে? স্যার r স্কয়ার কমন নিয়ে নিব তো? হ্যাঁ কমন নেব, কারণটা আছে একটু, এই পরের লাইনে বুঝবে কেন কমনটা নিচ্ছি। Yes, sir. নিচে কমনটা নেবে কোত্থেকে? মানে নিচে এক্সপ্রেশন থেকে কিন্তু, তাহলে আর স্কোয়ার মানে তুমি তোমার নিচে আছে হচ্ছে সরি 1/r, তো এটা মানে কিন্তু টু দি পাওয়ার হাফ আছে, তাই না? আমি এটা লিখে নিব না, হ্যাঁ সরি এটাকে হাফ অবশ্যই রুট ওভার সাইনের Yes, মধ্যে sir. তো আছে। তাহলে আর যখন তুমি আর স্কোয়ারটা যখন কমন নিচ্ছ, বাইরে বেরিয়ে আসছে শুধু আর হয়ে যাবে।
তাহলে ভেতরে কি থাকলো? 1, প্রথমে থাকলো 1, সবাই লেখো হাতে খাতার মধ্যে। তারপরে কি থাকবে? প্লাস r আর dash প্রাইম by r বাই whole square. হোল আচ্ছা, স্কয়ার। আমি উপরে আবার লিখছি, কারণ নিচে ফট করে নাও বুঝতে পারি। উপরে লিখছি এক্সপ্রেশনটাকে। আন্ডার দ্য কন্ডিশন আর ইজ ভেরি ভেরি, আমি এই কন্ডিশনে আমি এবার এটাকে কমন নিতে শুরু করলাম। তাহলে বাইরে আর বেরিয়ে আসলো 1 প্লাস আর ড্যাশ বাই আর এর হোল স্কোয়ার প্রথমে থাকলো। পরের টার্মটা কি হবে? আর 2 minus ইনটু, 2r হ্যাঁ ঠিক আছে লিখতে থাকো, r হ্যাঁ r prime by r cos theta. cos থিটা পাওয়ার বাইরে হাফ। ঠিক আছে, হ্যাঁ একদম। আচ্ছা। ইয়েস স্যার। নাও সেকেন্ড থিং, আমি একটু এইবার এই পয়েন্টটা আসবে, কে বড়? r আর এই যে Sir, কন্ডিশনটা, আর ঠিক আছে। এবার কার্সি ফার্সি ভুলে যাও, শুধু আর আর প্রাইম আছে। যদি এ বড় হয় তার মানে আর ড্যাশ বাই আর ইজ স্মল, এন্ড আর ড্যাশ বাই আর হোল স্কোয়ার ইজ ইয়েস স্যার। আরো ছোট, মাস মাস স্মল। সো তার আরো মানে স্মল ওটাকে না, নেগলেক্ট করতে পারবো। তুমি এখনই নেগলেক্ট করতে, তাই তুমি এইখানে ঝামেলাটা আমাদের হয়ে যাবে। হ্যাঁ তুমি মাল্টিপল তাহলে হবে তুমি না। যদি এখানে, হ্যাঁ তুমি যদি প্রথমেই নেগলেক্টটা করো, তাহলে কিন্তু তুমি Yes, sir. জিনিসটার ফ্রিডমটাকে কমিয়ে দিলে। ফ্রিডম ইন দ্য সেন্স, কতগুলো পোলের এক্সিস্টেন্স ওখানে থাকতে পারে তুমি কিন্তু আগেই বন্ধ করে দিচ্ছ। ইয়েস স্যার। এটা বোঝো। তোমাকে যদি খুঁজতে হয় যে আমি সবার এফেক্ট দেখবো, পটেনশিয়ালের মধ্যে আমি মনোপোল টার্ম খুঁজতে চাইছি, ডাইপোল খুঁজতে চাইছি, কোয়াড্রাপোল, অক্টোপোল, যতগুলো রকম এরকম পোলের এফেক্ট হয়, মানে আমি 1/r, আমি তো একটা জিনিস ছোটবেলা থেকে পড়েছি না, যে পটেনশিয়ালের মধ্যে 1/r আসতে পারে, 1/r² আসতে পারে, 1/r³। লোকে ভাবছিল এটাই, যে তাহলে কি 1/r⁴, r⁵ এইসব টার্মও আসতে পারে। সেটা দেখার জন্য না, কোনো টার্ম কিন্তু ওরা বাদ দিয়ে এখানে করা যাবে না। বাদ দিলে পরেই তো মাল্টি ব্যাপারটা থাকলো না। মাল্টি কথাটা মানে ইউ হ্যাভ টু কনসিডার ফর দ্য টাইম বিং অল দ্য টার্মস প্রেজেন্ট ইন দ্য, কি বলবো এটাকে, হচ্ছে এক্সপেনশন। তাহলে যদি আর ড্যাশ বাই আর খুব ছোট হয়, তুমি একটা এই বাইরে আরটাকে তুমি ভুলে যাও, এটা তো বাইরে চুপচাপ বসে আছে, কিছু দুষ্টুমি করবে না। আমার দরকার হচ্ছে এরকম একটা কোয়ান্টিটি, ধরো যে 1 প্লাস এক্স, হ্যাঁ, টু দি পাওয়ার মাইনাস হাফ। এটা কত হয় বাইনোমিয়াল এক্সপেনশন করলে? সবাই তো জানো, এগুলো মোটামুটি করেছো। 1 minus হাফ ইন্টু এক্স হবে, তারপরে এটা মানে 3/8 ইন্টু এক্স স্কোয়ার, 3/8 into x square minus 5/5, তারপরে এটা মানে 5/16। হ্যাঁ 5/16. এবার একটা কথা কি, আমাদেরও অত হাত চলবে না যে x⁴টাকে লিখবো। হ্যাঁ, আমরা মনে মনে ভাববো আছে, বাদ দেবো না, কিন্তু লিখবো না। মানে ওই dot dot dot. ডট 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 বাদ দিচ্ছি না, মানে এরকম থাকলেও হলো, না থাকলেও কোনো ক্ষতি নেই, এরকম কেস আর কি। আমরা সবসময় তো ওই ড্রিভেন বাই দ্যাট থিং, মাথার মধ্যে তো ওই সুমন যেটা বললো ওটা মাথার মধ্যে আমাদের ঘুরছে, যে বাদ দিয়ে দেবো, বাদ দিচ্ছি না, কিন্তু ওই নেগলেক্ট করে রেখে দেবো ওকে, থাক তুই, তোকে আমি আপাতত কিছু খাটাচ্ছি না, তোকে বাদও দিচ্ছি না আমি। তো আন্ডার দিস কন্ডিশন তুমি এবার তার মানে তুমি যদি কম্পেয়ার করো এক্সটা, তাও তোমার তাহলে কি থাকছে? এক্স মানে কি এখানে? তুমি এক্সটাকে দেখো তো, এইভাবে এক্সটাকে ভাবো, আর ড্যাশ বাই আর, হ্যাঁ ভালো মন দিয়ে দেখবে এই জায়গাটা। ইয়েস স্যার। কমন নিয়ে দিস ইজ ইয়োর এক্স ইন দিস এক্সপ্রেশন। এই হচ্ছে তোমার পুরো এক্সপ্রেশনটা ছিল। তুমি এবার এইরকম একটা বাইনোমিয়াল ইউজ করবে আন্ডার দ্য কন্ডিশন যে এক্স উইল বি দিস। বুঝতে পারছো এক্সটাকে কিভাবে লিখছি আমি? ইয়েস স্যার। আমি 1 কে 1 এর মতো, এই বাইরের আটটাকে তো ভুলেই যাও, ঠিক আছে? তুমি এই 1 মানে এই 1টা, আর ভেতরের টার্মটার মধ্যে তো দুটো টার্ম ছিল, ওটা আমি কমন নিয়ে এভাবে লিখলাম, আর ড্যাশ বাই আরটাকে কমন নিলে থাকবে বাকি এইটুকুন টার্ম, এই পুরোটাকে তুমি এক্স বলছো। হ্যাঁ, তাই এবার সবাই একটু কষ্ট করে, বেশি কষ্ট দেবো না, এই 5/16 করবো না, তুমি এই তিনটে টার্ম একটু ভেঙে দেখো না কি হচ্ছে। তিনটে টার্ম তিনটে টার্ম, হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো ডট ডট করে রাখবো, কিন্তু তিনটে টার্ম একটু ভেঙে দেখো। ইয়েস স্যার। স্টেপটা শোনো, মন দিয়ে স্টেপটা শুনে নাও। আমি না হয় 2 মিনিট একটু টাইমই দিচ্ছি তোমাকে। হ্যাঁ, আমি একটু 2 মিনিট তোমাকে টাইম দিয়ে তোমাকে শুধু বলছি কি করবো। তাহলে স্টেপটা আমার কি, এই যে আমি লিখেছি, কি লিখেছি আমি ভুলে গেলাম। হ্যাঁ, এই যে এক্স আর এক্স স্কোয়ার আছে, তুমি এটাকে না হয় ছেড়েই দাও, আমার দরকার নেই লেখার জন্য। এক্স মানে হচ্ছে এইটা, এটা লিখবেই,
এক্স স্কোয়ার মানে এটাকে একটু স্কোয়ার করবে কষ্ট করে। তোমার পরের স্টেপের কাজটা হবে হচ্ছে সেপারেট আউট দ্য ডিফারেন্ট কোএফিসিয়েন্ট অফ আর ড্যাশ বাই আর। তার মানে তোমার যে আচ্ছা। 1 বাই কার্সি আরটা আছে, এখানে তো 1 বাই এই আর তো বাইরে ছিলই। এইবার তোমাকে এটা করতে হবে, সেটা হচ্ছে আর ড্যাশ বাই আর টু দি পাওয়ার 0 এরকম একটা টার্ম, মানে এটা কনস্ট্যান্ট টার্ম 1 থাকবে, প্লাস আর ড্যাশ বাই আর হোল শুধু, প্লাস আর ড্যাশ বাই, নিচে লিখছি আর ড্যাশ বাই আর হোল স্কোয়ার, প্লাস এইরকম ভাবে তোমাকে সাজাতে হবে। মানে এখানে কিছু একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর আসবে, সেটাকে কম্পেয়ার করে 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 দেখবো। এখানে একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর আসবে, সব কোএফিসিয়েন্ট গুলো তোমাকে এবার একটু চুজ করতে হবে। তুমি আগে এটাকে ভেঙে ফেলবে, এক্স তো ওটাই বসানো আছে, এক্স স্কোয়ারটাকে লেখো, এটাকে পুরো স্কোয়ারে ভাঙবে এই পুরো ফ্যাক্টরটাকে। তারপর সমস্ত টার্ম থেকে কমন নেওয়া শুরু করো। কি করে কমন নেব? ট্রাইং টু টেক কমন। প্রথমে কনস্ট্যান্ট ফ্যাক্টরটাকে বাইরে বার করে নাও, এটা মানে তো পাওয়ারটা 0 মানে তো 1। এরপরে কমন নাও তুমি সেই সব টার্মগুলোকে যেখানে আর ড্যাশ বাই আর আছে, তাহলে সেই কোএফিসিয়েন্ট গুলো তুমি পেয়ে যাবে কোশ্চেন মার্কের মধ্যে। নেক্সট থার্ড টার্মে তুমি কমন নাও আর ড্যাশ বাই আর হোল স্কোয়ার, তাহলে করসপন্ডিং কোএফিসিয়েন্ট গুলো পাবে। আমার কাজ হচ্ছে এইভাবে বার করা জিনিসটা, ওকে। জাস্ট ম্যাথামেটিক্স, কোনো ফিজিক্স আর নেই। সেপারেট আউট দ্য কোএফিসিয়েন্টস অফ ডিফারেন্ট পাওয়ারস অফ আর ড্যাশ এন্ড বাই আর। আর তোমাকে কষ্ট দেবো না, তুমি এটা না হয় ভুলেই যাও, আপ টু দিস বাদ দেবো না, কিন্তু এইটুকুন তোমাকে করতেই হবে, আপ টু এক্স স্কোয়ার। আচ্ছা স্যার, মানে আমরা এক্সপ্যান্ড করলাম খালি 1 প্লাস এক্স এর ফর্মে লিখলাম খালি এক্সপ্যান্ড করার জন্য, হ্যাঁ অবশ্যই, মানে আর কোনো কাজ নেই ওটা? আর কোনো কাজ নেই, আর কোনো কাজ Okay. নেই, কিন্তু বাদ দেবো না। মাল্টি কথাটা বলা আচ্ছা। মানে এটাই তোমাকে শেখানো, ইউ ক্যানট omit দ্য হায়ার অর্ডার টার্মস। তাহলে তো তোমার এটা শেখার কোনো মানে দাঁড়াবে না। Then multiple expansion has no meaning itself. If you try to figure out the effect of different potential expression, আর স্কোয়ার, আর কিউব, আর বিভিন্ন ভ্যারিয়েশন তুমি চাইছো, আবার তুমি বলছো না হায়ার অর্ডার টার্মস রাখবো না, তা কি হয় নাকি? আমি খাবো দাবো মোটা হবো না? হ্যাঁ, ইয়া কি নাকি? তাহলে তোমাকে তোমাকে জিম জিম তখন করতেই হবে। ইউ হ্যাভ টু ওয়ার্ক আউট। মিটিংটা 1 মিনিট আছে। হ্যাঁ, আমি তাই জন্য বলছি যে এক সেকেন্ড